রুমার গল্পের আসরে তোমাকে জানাই আবারও স্বাগত। আজ যে ছোট গল্পটি পাঠ করছি তার নাম বন তুলসী। লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। টেলিগ্রাম এলো বিমলেন্দুর তৃতীয় কন্যা নির্বিঘ্নে ভূমিষ্ঠা হয়েছে। পত্নী এবং নন্দিনী দুইজনেই সম্পূর্ণ কুশলে আছে। সুতরাং বাবা জীবনের উৎকণ্ঠিত হওয়ার কোনো হেতু নেই। টেলিগ্রাম করেছেন পূজ্যপাদক শ্বশুর মহাশয়। আশা করেছেন কন্যা লাভের সংবাদে জামাতা বাবাজি একেবারে চতুর্ভুজ হয়ে উঠবে। কিন্তু বিমলেন্দুকে আসলে দেখাচ্ছিল একটা চতুষ্পদের মতো। অদ্ভুত রকমের বোকা হয়ে গেছে মুখের চেহারাটা। ঘোলা চোখ দুটো দেখে মনে হচ্ছে এইমাত্র ঘানির জোয়াল ঘুরিয়ে সের তিনেক খাঁটি সর্ষের তেল বের করে এলো। খুব সম্ভব আসন্ন কন্যাদায়ের সম্ভাবনাটাই বেচারার মানুষ চক্ষে এসে দেখা দিচ্ছিল। পুরো 5 মিনিট পরে ইঞ্জিনের ধোঁয়া ছাড়বার মতো ফোঁস করে একটা প্রকাণ্ড দীর্ঘশ্বাস ফেললে বিমলেন্দু। বললে, গেল। আমি বললাম, কি গেল? যৌবন, প্রেম, কর্তিত পকেট অসহায় পথচারীর গলায় বিমলেন্দু বলে যেতে লাগলো, রোম্যান্স ফ্রম এ ম্যান উইথ ফিউচার টু এ ম্যান উইথ ফাস্ট। আমি বললাম, যাওয়াই ভালো। বোকামির পালাটা চটপট মিটে গেলেই ভদ্রলোক হয়ে উঠতে পারবে। হয় কথাটা বিমলেন্দুর কানে গেল না, অথবা কান দিলে না। নাটকীয়ভাবে বলে যেতে লাগলো, এখন থেকে দেখতে পাচ্ছি প্রেমটা ধরাছোঁয়ার বাইরে থাকাই ভালো। প্রিয়া গৃহিণী হলেই জীবন স্বপ্নে 12টা বেজে গেল। তার চাইতে কবিদের অশরীরী প্রেম, অতীন্দ্রিয় মিলন। আমি মন্তব্য করলাম, ক্লিবের সান্ত্বনা। বিমলেন্দু ক্ষেপে উঠল। নাটক ক্রমশ মেলোড্রামার রূপ নিতে লাগলো। বউ, ছেলে মেয়ে, বাঁধা রুটিনের চাকরি, যক্ষার মতো জীবন। তার চাইতে অনেক ভালো একটা খোলা আকাশ, একটা অপার দিগন্ত, মিষ্টি মহুয়ার ফল, কালো সাঁওতালের মেয়ে। হাসি চাপাটা দুঃসাধ্য হয়ে উঠেছিল। কলকাতার বাইরে জীবনে বিমলেন্দু কখনো পা বাড়িয়েছে কিনা জানি না। হয়তো বড়জোর মধুপুর, দেওঘর অথবা পুরী, কিংবা শ্রী শ্রী বারাণসী ধাম। সুতরাং অবারিত দিগন্ত আর মহুয়া ফলের স্বপ্ন দেখাটা তার স্বাভাবিক অধিকার। বললাম, ভুল করলে। মহুয়ার ফল তত মিষ্টি নয়, একটু তেতো। অবশ্য তাতে ক্ষতি নেই, সে কথা যাক। আসলে প্রেমের পরিণতিই হচ্ছে পূর্ণগ্রাস। ওর একমাত্র উপমা ভেনাস ফ্লাইট্র্যাপ। শোপেনহাওয়ার পড়লে অনেক জ্ঞান লাভ করতে পারবে, কিন্তু শুধু মানুষের প্রেম নয়, প্রকৃতির প্রেমও ওই রকম সর্বগ্রাসা। আফ্রিকার জঙ্গলের কথা বলছো? না, বাংলাদেশের মাঠ ঘাট, তার অবারিত দিগন্ত, তার ধানের ক্ষেত, তার বনতুলসীর ঝাড়, তার শরতের সোনা ছড়ানো আকাশ। কথাটা বিশদ করো। আমি বলতে শুরু করলাম, কৈশোরের অনেকগুলো দিন আমার কেটেছে বাংলাদেশের এক টুকরো পাড়াগাঁয়ে। মনে রেখো, কৈশোরের কথা বলছি, যে বয়সে মানুষের জীবনে প্রথম নেশার মতো প্রথম প্রেম আবির্ভূত হয়, যখন চোখের সামনে পৃথিবীটাকে আরব্য উপন্যাসের মতো বলে মনে হতে থাকে, যখন জ্যোৎস্না রাত্রে ঘুম ভেঙে গেলে জানালার দিকে তাকিয়ে বসে থাকতে ইচ্ছে করে, জলের ঝাপটায় চোখ মুখ ভিজে গেলেও ভালো লাগে বৃষ্টি পড়া দেখতে, ঘাসের ছোট ছোট ফুলগুলোর সঙ্গে পর্যন্ত পরিচয় থাকে, সদ্য ফোটা আনন্দের বুনো গন্ধ পর্যন্ত রক্তে রক্তে কথা কইতে চায়। সেই বয়সে বাংলাদেশের পাড়াগাঁয়ে অনেকগুলো দিন আমি কাটিয়েছিলাম। জায়গাটা কোনো এক অখ্যাত ব্রাঞ্চ লাইনের অখ্যাততর একটি স্টেশন। ঝিমিয়ে চলা প্যাসেঞ্জার গাড়িগুলো পর্যন্ত সেখানে 1 মিনিটের বেশি দাঁড়াতো না।
3-4 মাইল দূরের গ্রামগুলো থেকে যেসব যাত্রী আসতো বা যে 2-4 জন নামতো, সারাদিন রাত্রে সবশুদ্ধ ঘণ্টা দেড়েকের বেশি তারা স্টেশনের নির্জনতায় বিঘ্ন ঘটাতো না। তাছাড়া বিপুল ব্যাপ্ত নিঃসঙ্গ পৃথিবী, রাঙামাটির টিলায় তালবিথির মর্মর, বহু দূরে ধুলোর কুয়াশা বুনে চলা গরুর গাড়ি, মাঝে মাঝে ভুট্টার ক্ষেত, বোরো ধানের নিচু জমি, আকাশে উড়ে যাওয়া বুনো হাঁস আর একফালি মরা নদী। দুপুরের রোদে ঝকঝকে নুড়ির ওপর বিছানো চকচকে একটা মিটার গেজের লাইন। ভুট্টা ক্ষেতের পাশে বাঁক নিয়ে দৃষ্টির বাইরে মিলিয়ে গিয়েছে। তার এক প্রান্ত একটা জংশন স্টেশনে, আর এক প্রান্ত কোথায় গেছে জানা ছিল না। কল্পনা করা যেত দিল্লি, বোম্বাই, কাশ্মীর, কারাকোরাম ছাড়িয়ে হয়তো তুষার মেরুর পেঙ্গুইনের দেশে গিয়ে ওর যাত্রা শেষ হয়েছে। মেজমামা ছিলেন স্টেশন মাস্টার, অকৃতদার লোক। একটা পয়েন্টসম্যানকে নিয়ে তার সংসার যাত্রা চলত। স্টেশনের সব কাজ শেষ করে কোয়ার্টারে ফিরে বিবেকানন্দের বই আর শ্রী শ্রী সদ্গুরু প্রসঙ্গ মুখে নিয়ে বসে যেতেন। রাশভারী মানুষ, নিতান্ত দরকার না হলে কথাবার্তার কোনো বালাই ছিল না। আমার দিন কাটে কি করে পৃথিবী ডাক দিলে? ভুট্টার ক্ষেত, রেলের লাইন আর মরা নদীর ধারে নিজেকে যেন নতুন করে আবিষ্কার করলাম আমি। টেলিগ্রাফের তারে ফিঙে আর বুনো টিয়ার নাচ, কাশফুলের বনে নানা রঙের প্রজাপতি, খোলা আকাশের সোনালি রোদ রক্তের মধ্যে যেন মদের মতো ক্রিয়া করত, যেন স্বপ্নের ঘোরে আচ্ছন্ন হয়ে ঘুরে বেড়াতাম। আর তৈরি করে নিয়েছিলাম একগাছা ছোট ছিপ। মাঝে মাঝে মৎস্য শিকারের আশায় নদীর ধারে গিয়ে বসতাম। কাদা আর নুড়ির ভেতর দিয়ে তীর তীর করে রূপালি জল বয়ে যেত, নেচে উঠত ছোট ছোট মাছ। তাদেরই দুটো একটাকে ধরবার প্রত্যাশায় অসীম ধৈর্য ধরে ছিপ পেলে বসে থাকতাম। সেখানকার আকাশ বাতাসের সঙ্গে আশ্চর্যভাবে সুর মিলিয়েছিল নদীটা। মাঝে মাঝে কাশ, মাঝে মাঝে এক এক গুচ্ছ বন তুলসী। কেন জানি না এই বন তুলসীগুলোকে ভয়ানকভাবে ভালোবেসে ফেলেছিলাম আমি। লাল রঙের বড় বড় ডাঁটায়, রুক্ষ চেহারায় ছোট ছোট পাতা, ভঙ্গুর, নমনীয়। মেঠো বাতাসে সহজেই নেচে উঠত, দুলে উঠত। একটা মৃদু মরমরে ডাঁটা পাতাগুলো আকুল হয়ে উঠত একসঙ্গে। তার মঞ্জরি থেকে ছড়িয়ে পড়ত জংলা কষায় গন্ধ। ওই গন্ধটার ভেতর দিয়ে চারদিকের প্রসারিত পৃথিবীটার একটা অভিনব আস্বাদ আমাকে ব্যাকুল করে দিত। ওই বন তুলসীর ঝাড়ের ভিতরে মাছ ধরবার জন্য একটু জায়গা করে নিয়েছিলাম। সেখানে বসেই চলতো শিকার পর্ব। শিকার তো ছাই, ছিপ ফেলে হয় রেল লাইনটার অথবা আকাশের দিকে তাকিয়ে হাঁ করে বসে থাকা, আর নয়তো ছোট ছোট মঞ্জরি ছিঁড়ে নিয়ে ডোলে ডোলে দুহাতে একটা আরণ্য গন্ধ মাখিয়ে নেওয়া। এই গন্ধবিলাসের পিছনে হয়তো খানিকটা ফ্রয়েডিক মনোবৃত্তি আচ্ছন্ন আছে, কিন্তু সত্যি সত্যিই যে সেদিন আমি বন তুলসীর প্রেমে পড়েছিলাম সেই কথাটা অস্বীকার করবার জো নেই। এমন সময় সেই বন তুলসীর পটভূমিতে মানবিক প্রেমের আবির্ভাব হলো। ঘটনাটা চাঞ্চল্যকর নয়, জায়গাটা ছিল নির্জন, লোকজনের যাতায়াত ছিল না। কিন্তু অত্যন্ত বিস্মিত হয়ে একদিন দেখলাম একটি ছোট মেয়ে কেমন করে সেখানে এসে উপস্থিত হয়েছে। বোধহয় তুড়িদের মেয়ে, বছর 12-13 বয়স হবে। হাঁটু পর্যন্ত তোলা ময়লা থান ধুতি পরনে, হাতে একটা ছোট ঝুড়ি। নদী থেকে বালি নিতে এসেছে। সারা গা অপরিচ্ছন্ন, গালে মুখে কাদার দাগ। আমাকে বোকার মতো তার দিকে তাকাতে দেখে ফিক করে হেসে ফেলল। মনে আছে ভারী মিষ্টি লেগেছিল হাসিটা। হয়তো তার জন্যে অন্য কারণ আছে। আকাশে তখন শরতের সোনা রোদ ছড়াচ্ছিল। তখন ছোট নদীর জল চিকচিক করছিল। বাতাসে বন তুলসীর ঝাড়
নুয়ে নুয়ে পড়ছিল। আমার রক্তে ছিল বনতুলসীর গন্ধ। আমি ওর মুখের দিকে তাকিয়েই রইলাম। মেয়েটি বললে, কী মাছ পেলি বাবু? আমি বললাম, কিছু পাইনি। মেয়েটি বললে, তুই মাছ পাবি না, ব্যাঙ পাবি। পূর্বরাগের প্রথম পর্যায়ে নায়িকার ভাষাটা ভদ্রজাতের নয়। আমি রূঢ়ভাবে কি একটা বলতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই মেয়েটা মিষ্টি করে মুখ ভেঙচে বনতুলসীর ঝাড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেল। ছিপ হাতে তারপর আরও অনেকক্ষণ বসেছিলাম সেখানে। শরতের রোদ আর বনতুলসীর গন্ধ স্নায়ুর ভেতরে ঝিমঝিম করছিল। বহুক্ষণ অকারণে ভেবেছিলাম মেয়েটার কথা। না, অনুরাগে বিহ্বল হয়ে পড়িনি। মুখ ভ্যাংচানির কথাটা যখনই মনে পড়ছিল, তখনই ইচ্ছা করছিল একবার হাতের কাছে পেলে ফাজিল মেয়েটাকে গোটা 2 চড় বসিয়ে দেব। তারপরে আরও অনেক দিন ছিপ নিয়ে মাছ ধরতে গেছি ওখানে। প্রায় মনে হতো ওই বাচ্চা মেয়েটা ভারী জব্দ করে দিয়েছে আমাকে, বোকা বানিয়ে দিয়েছে, আর একদিন ধরতে পারলে এর শোধ তুলব। কিন্তু সেই সুযোগ আর হয়নি। আমার প্রথম নায়িকা দেখা দিয়ে সেই যে হারিয়ে গেল, তারপরে আর কোনো দিন সে ফিরে আসেনি। ভালোই হয়েছে, আর একবার এলে নির্ঘাত ঠ্যাঙানি খেত। তার পরিণতি কী হতো জানি না। প্রতিশোধের ইচ্ছাটা চরিতার্থ হয়নি বলেই তাকে ভুলতে পারিনি। অচেতন মনের ভিতরে সে আমার প্রথম নায়িকা হয়েই বেঁচে রইল বনতুলসীর পৃথিবীতে। আমার নায়িকা হারিয়ে গেল। তারপরে হারিয়ে গেল সেই ছোট্ট স্টেশন, সেই মকাই ক্ষেত, টিলার ওপরে তালের শাড়ি, সেই রূপালি ছোট নদী, আর সেই বনতুলসী। চলে এলাম শহরে। নতুন জীবন, নতুন পরিবেশ, স্কুল, কলেজ, বন্ধুবান্ধব, রাজনীতি, সাহিত্য। হাতের থেকে সেই উদ্ভিদ রসের কষায় ও গন্ধটা মিলিয়ে গেল, কিন্তু রক্তের থেকে নয়। বহুদিন রাত্রে স্বপ্ন দেখেছি সরু সরু লাল রঙের ডাঁটাগুলো বাতাসে ঢেউয়ের মতো দুলছে। অনেক নিঃসঙ্গ ভাবনার অবকাশে শুনতে পেয়েছি ছোট ছোট রুক্ষ পাতাগুলোর দীর্ঘশ্বাসের মতো শিরশিরানি শব্দ। রোম্যান্টিক মনের মুহূর্ত বিলাস আমন্থর হয়ে উঠেছে কটু কষায়ও একটা গাছের উল্লাসে। এই পর্যন্ত ছিল ভালো। আমি বনতুলসীর প্রেমে পড়েছিলাম। বনতুলসীও যে আমাকে ভালোবেসে ফেলেছে তা কি বুঝতে পেরেছিলাম কোনো দিন? তোমাকে বলেছি, প্রেমের ধর্মই হচ্ছে পূর্ণগ্রাস। মানুষের পক্ষে কথাটার প্রমাণ দরকার নেই, ওটা শতপ্রমাণিত। কিন্তু বাংলাদেশের নিরীহ পল্লী প্রান্তরে যে রাক্ষসে ক্ষুধা নিয়ে ভালোবাসতে পারে, সেটা আমার জানা ছিল না। বছর 5 আগেকার কথা। সবে এমএ পাশ করে বসে আছি। স্টেটসম্যান আর অমৃতবাজারের পাতা খুলে মাস্টারি, প্রফেসরি, যারই বিজ্ঞাপন দেখছি দুহাতে দরখাস্ত করে যাচ্ছি। বলা বাহুল্য, তাতে ডাক বিভাগের পক্ষেই নিঃস্বার্থ পরোপকার সাধিত হচ্ছে মাত্র। নিরাশ হয়ে গীতা পাঠে মনোনিবেশ করব কিনা চিন্তা করছি, এমন সময় ডাক এলো বন্ধুর কাছ থেকে। শিকারের নিমন্ত্রণ। ওদের বাড়ি উত্তর বাংলার জংলা বিলের দেশে। বুনো হাঁস শিকারের অপূর্ব জায়গা। বিপ্লবী যুগে আমবাগানে টার্গেট প্র্যাকটিস করে বন্দুক পিস্তলের হাত খানিকটা রপ্ত করেছিলাম। এবারে সেটা কাজে লাগাবার চমৎকার সুযোগ পাওয়া যাবে। তাছাড়া মনের দিক থেকেও খানিকটা আউটিংয়ের দরকার ছিল। বেরিয়ে পড়লাম। সত্যিই দেশটাকে ভালো লাগলো। এত বড় একটা আকাশ যে আছে, বহুদিন সে কথাটা মনেই ছিল না। মাঠ আর বিল, বিলে অজস্র বুনো হাঁস, হাড়গিলা, 2-1টা ফ্লোরিকান কাক, চিনে কাক, বক, ছোট বড় স্নাইপ
এমনকি চোখাচোখি পর্যন্ত। ছড়রা মারা শিকারীর স্বর্গবিশেষ। বন্ধু সুধীররা গ্রামের অবস্থা সম্পন্ন তালুকদার, বাড়িতে দুটো বন্দুক। পাড়াগাঁয়ের স্বভাবসিদ্ধ আতিথেয়তার সঙ্গে শিকার পর্ব পরম উৎসাহে চলতে লাগল। শাপলা, কলমি আর পদ্মপাতার জগতে বালিহাস্তের নিশ্চিত সংসারে আমরা হাহাকার সৃষ্টি করে দিলাম। সকালের দিকে বেরিয়ে দিনান্তে যখন রক্তমাখা পাখির ঝাঁক নিয়ে আমরা ফিরে আসতাম, তখন মনে হতো যেন দিগ্বিজয় করে আসছি। অদ্ভুত একটা হিংস্র আনন্দ, শিকারের নেশা আমাদের পেয়ে বসেছিল। গুলি খেয়ে ক্ষীণপ্রাণ পাখি যখন ছটপট করত, তার রক্তে রাঙা হয়ে যেত বিলের কালো জল, তখন অমানুষিক বিকট জয়ধ্বনিতে আমরা পরস্পরকে অভিনন্দিত করতাম। আবার আমাদের সমস্ত সতর্কতা ব্যর্থ করে দিয়ে হাঁসের দল যখন বন্দুকের পাল্লার বাইরে উড়ে পালিয়ে যেত, তখন একটা চাপা আক্রোশে সমস্ত মনটাই যেন কালো হয়ে যেত। এক কথায় আমাদের মনের প্রচ্ছন্ন জল্লাদ বৃত্তিটা তখন আত্মপ্রকাশের বেশ একটা ন্যায়সঙ্গত এবং নির্দোষ উপায় খুঁজে পেয়েছিল। এমন সময় একদিন সুধীর বললে, রঞ্জন, একটু হাঁটতে পারবি? কেন রে? ছোট হাঁস মেরে আর সুখ নেই, বড় গেমের সন্ধান পেয়েছি। বড় গেম? বাঘ ভাল্লুক নাকি? দূর, বাঘ ভাল্লুক কেন, রাজহাঁস। রাজহাঁস? হ্যাঁ, ইটালিয়ান ডাক। কাল রাত্রে একটা খুব বড় ঝাঁক উড়ে গেছে, ডাক শুনতে পেয়েছিলাম। এবছর এই প্রথম এলো। কোথায় নেমেছে জানবার জন্যে সকালে লোক পাঠিয়েছিলাম। সে খোঁজ নিয়ে এসেছে ঝাঁকটা পড়েছে মাইল 5 দূরের কমলার বিলে। মস্ত ঝাঁক, প্রায় 1000 পাখি আছে। এর মধ্যে পালায়নি তো? না না, কমলার বিল খুব ভালো জায়গা। মাইল 3 মধ্যে লোকজন নেই, ডিস্টার্বড হবে না। তাছাড়া রাজহাঁসগুলো এমনিতেই একটু বেপরোয়া, সুবিধে মতন জায়গা পেলে সহজে নড়তে চায় না। যাবি কাল? বেশ, চল। কিন্তু মাইল 5 রাস্তা হাঁটতে হবে। গরুর গাড়িতেও অবশ্য যাওয়া যায়, কিন্তু অনেকটা ঘুরতে হবে। পাক্কা 10 মাইলের ধাক্কা, দিনটা কাবার হয়ে যাবে। তাহলে হেঁটেই যাওয়া যাবে, কিন্তু তোর তো অভ্যেস নেই, হাঁটতে কষ্ট হবে। মনের জল্লাদটা নেচে উঠেছিল। সল্লাসে বললাম, না না, কিছুই কষ্ট হবে না। আরে রোমে এসে রোমান না হতে পারলে কি চলে? পরদিন ভোরের আবছায়া অন্ধকার থাকতেই বেরিয়ে পড়া গেল। মাথায় হ্যাট, কাঁধে ফ্লাস্ক, চাকরের হাতে টিফিন বাস্কেট আর বন্দুক। যাত্রা করলাম আমরা 5 জন। কোমর সমান বিন্নার বন আর ধান ক্ষেতের আল ভেঙে মাইলখানেক এগোতেই আকাশ রাঙা করে সূর্য উঠল। সমুদ্রে সূর্যোদয় দেখিনি, তার বর্ণনা শুনেছি। দারুণ শীতে কাঁপতে কাঁপতে 2 দিন টাইগার হিলে চেষ্টা করেছি, কিন্তু মেঘ আর কুয়াশা আমাদের ফাঁকি দিয়েছে। শুনেছি পাহাড় আর সমুদ্রের সূর্যোদয়ের তুলনা নেই, কিন্তু বাংলাদেশের বিশাল মাঠের ওপরে সূর্য ওঠা দেখেছো কখনো? যদি না দেখে থাকো, জীবনে একটা অত্যন্ত দামি জিনিস হারিয়েছ। মাঠের পাড়ে সূর্য উঠল, আকাশ ছড়িয়ে গেল 7 রঙের বিচিত্র কিরণ লেখা। হাঁসের ডিমের মতন চ্যাপ্টা একটা বিরাট রক্তের ছোপ বিলের জল আর সবুজ বনান্তকে মায়াময় করে তুলল। সেই সূর্যোদয় আমি কখনো ভুলতে পারবো না। সেই সূর্যের আলোয় বনতুলসীর গন্ধ ছিল। আমি ছিলাম সকলের পিছনে, পায়ের জুতোয় কাঁকড় ঢুকেছিল। সেটা ঝেড়ে ফেলে একটা সিগারেট ধরিয়ে দেখি ওরা বেশ খানিকটা এগিয়ে গিয়েছে। তা যাক, সেজন্যে আমার চিন্তা ছিল না। মাঠের পথ হারাবো বলে ভাবিনি। বিন্নার জঙ্গল ক্রমশ উঁচু হয়ে উঠেছে,
তার আড়ালে দূরে ওদের হ্যাট আর বন্দুকের নল দেখতে পাচ্ছিলাম। আস্তে আস্তে চলেছি। শরতের রোদ তখন সমস্ত মাঠঘাটের ওপরে পাতলা একটা সিল্কের ওড়নার মতো ছড়িয়ে পড়েছে। হাঁটতে হাঁটতে একটা ছোট খালের পাশে চলে এলাম। তার উপরে একটা বাঁশের পুল, সেইটে পেরিয়ে আমাকে এগিয়ে যেতে হবে। কিন্তু পুলে পা দিতেই থমকে দাঁড়িয়ে গেলাম আমি। চোখে পড়ল কালো পাথরের তৈরি ভেনাস, পূর্ণ যৌবনা সাঁওতালের মেয়ে। বৃন্দাবনের আড়ালে নির্জন খালের ধারে দাঁড়িয়ে সযত্নে গাত্রমার্জনা করছে। চারদিকের পৃথিবীর মতোই নিঃসংকোচ এবং একান্ত নিরাবরণ। কনক চাপা রঙের রৌদ্রে উদ্ঘাটিত অপূর্ব দেহশ্রী। কোনো বিবশনা মেয়ের দিকে চোখ তুলে তাকানো ভদ্ররুচির পক্ষে শুধু ন্যাক্কারজনক নয়, কল্পনাতীত। কিন্তু সেই মাঠ আর সেই সূর্যোদয় সেদিন যে পৃথিবীতে আমাকে নিয়ে গিয়েছিল, আমার চিরপরিচিত শিক্ষা সংস্কৃতির পরিবেশের সঙ্গে তার কোনো মিল ছিল না। লোভের বিকৃত দৃষ্টি নিয়ে তার দিকে আমি তাকাইনি। সে প্রশ্ন সেখানে সম্পূর্ণই অবান্তর ছিল। শুধু চেতনার মধ্যে মর্মরিত হয়ে উঠেছিল, এ আশ্চর্য, এ অপরূপ। মনে হয়েছিল খালের জল, সূর্যের আলো, গাছপালার গন্ধ সবাই মিলে যেন কণা কণা সৌন্দর্য দিয়ে ওকে তিলোত্তমা করে গড়ে তুলেছে একটা স্বপ্নের মূর্তি। যে কোনো মুহূর্তে ওই মূর্তিটা মিলিয়ে গিয়ে থাকবে, গলে গিয়ে জলে, আলোয়, আকাশে হারিয়ে যেতে পারে। কতক্ষণ দাঁড়িয়েছিলাম খেয়াল ছিল না। তারপর দেখলাম এক পাশ থেকে একখানা ময়লা কাপড় মেয়েটি কুড়িয়ে নিলে, সযত্নে আবৃত করলে দেহ, ওপাশের আলের পথ ধরে হাঁটতে শুরু করলে। খানিক দূর এগিয়েই, হ্যাঁ, বন তুলসী, আমার কৈশোরের সেই বন তুলসী তার নিবিড় বনের আড়ালে দৃষ্টির বাইরে মিলিয়ে গেল। আমার প্রতিটি রক্তবিন্দুতে যেন রণিত হয়ে উঠল কৈশোরের সেই গান, সেই মীর মূর্ছনা। আমার দুহাতের ভেতরে যেন ফিরে এসেছে একটু কষায় উদ্ভিদ গন্ধ। আমার পথ ভুল হয়ে গেল, আমার মাথার মধ্যে সব কিছু গণ্ডগোল হয়ে গেল। কেন যেন মনে হলো সেই হারিয়ে যাওয়া নায়িকা আজ পরিপূর্ণ যৌবনে ওই বনতুলসীর কুঞ্জে আমারই জন্য অপেক্ষা করছে। দিবাস্বপ্ন, সস্তা রোম্যান্টিসিজম, তাই হবে। কিন্তু তোমাকে আগেই বলেছি সেই সূর্যোদয়ের কথা, বলেছি আমার মগ্ন চৈতন্যের ভিতরে সেই বনতুলসীর বিচিত্র আস্বাদ। হয়তো তখন আমার মনের ভেতরে সব ওলটপালট হয়ে গিয়েছিল। চেতনা সত্তাকে আচ্ছন্ন অভিভূত করে দিয়েছিল অবচেতনার আকস্মিক উৎক্ষেপ। আমি বনতুলসীর জঙ্গলের দিকে নেমে এলাম। বহুদিন পরে শরতের রৌদ্র আর বাতাসের ঐকতান মিলল। পরে আমাকে আলিঙ্গন করলে সেই লাল নরম ডাঁটাগুলি, সেই খসখসে পাতাগুলো আমার গালে, মুখে ভালোবাসার ছোঁয়া বুলিয়ে দিল। বন ভেঙে আমি এগোতে লাগলাম। কোথায় চলেছি জানি না। আমার নায়িকার সন্ধানে কি? বোধহয় তাও নয়। ডাঁটা পাতার সেই স্পর্শ, দলিত মথিত গাছগুলোর সেই অপরূপ আদিম গন্ধ আর বাতাসের শিরশির শব্দই আমার কাছে একান্ত সত্য হয়ে উঠেছিল। ঘণ্টাখানেক বনের মধ্য দিয়ে চলে ক্লান্ত হয়ে বসে পড়লাম। নিচে মাটি নেই, এত ঘন হয়ে উঠেছে যে ওদেরই এক রাশকে চেপে বসতে হলো আমাকে। চারদিকে বনতুলসী আমায় ঘিরে ধরেছে। আমার মাথা থেকে প্রায় দুহাত উঁচুতে উঠে ওরা আমাকে আড়াল করে রেখেছে। কোনো দিকেই কিচ্ছু দেখার নেই, শুধু ওপরে নীল নিবিড় আকাশ আর তার কোলে শ্বেতপদ্মের উড়ন্ত পাপড়ির মতো ছেঁড়া ছেঁড়া মেঘের টুকরো। অনেকক্ষণ বসেছিলাম সেখানে, সর্বাঙ্গ দিয়ে অনুভব করে নিয়েছিলাম, অবগাহন করে নিয়েছিলাম
বনতুলসীর নিবিড় স্পর্শ সান্নিধ্য। পরপর যখন গোটা পাঁচেক সিগারেট শেষ করেছি, তখন খেয়াল হলো, তখন আমার মগ্ন চৈতন্যের ওপরে বাস্তব চেতনার আলো পড়ল। মনে পড়ে গেল আমি সুধীরদের সঙ্গে শিকারে বেরিয়েছিলাম। ওরা হয়তো এখন ব্যতিব্যস্ত হয়ে উঠেছে, হয়তো ভাবছে। হাতের ঘড়িটার দিকে তাকিয়ে দেখি প্রায় 10:30টার কাছাকাছি। সর্বনাশ, বড্ড দেরি হয়ে গেছে। 2 পকেট ভরে বনতুলসীর পাতা আমি ছেড়ে নিলাম, তারপর উঠে পড়লাম বেরিয়ে আসবার জন্যে। কিন্তু আমার মতো এই বনতুলসীও বহুদিন বাদে আমাকে ফিরে পেয়েছিল। আমি ছাড়তে চাইলেও সে আমাকে ছাড়তে রাজি হলো না। ঘন নিবিড় আলিঙ্গনে আঁকড়ে ধরল। বেরুতে চাই, আর বেরুতে পারি না। মোহভঙ্গের পরে বুঝলাম কত বড় বোকামি করে ফেলেছি আমি। একটু আগেই তুমি বলেছিলে প্রেমের প্লেটোনিক রূপটাই নিরাপদ। হ্যাঁ, মানুষের পক্ষেও, প্রকৃতির পক্ষেও। এ বনের যেন শেষ নেই। মনে হতে লাগলো এই বনতুলসীর ঝাড় আদি অন্তহীন। যেন কার একটা বিচিত্র জাদুমন্ত্রে এত বড় পৃথিবীটার পাহাড়, সমুদ্র, নগর, গ্রাম সব বনতুলসীর জঙ্গলে রূপান্তরিত হয়ে গেছে। আমার অতীত জীবন, আমার সভ্যতা, আমার আত্মীয় স্বজন, সব মায়া, সব মিথ্যে। এই জঙ্গল থেকে আমি আর কোনো দিন বেরোতে পারবো না, কোনো দিন বেরোতে পারবো না। ভয়ে আমার গায়ের রক্ত হিম হয়ে গেল। আমার মাথার চুলগুলো খাড়া হয়ে উঠল। আমার প্রেম এখন কোটিভুজো একটা রক্তশোষী জানোয়ার হয়ে আমাকে ঘিরে ধরেছে। তার লাল লাল ডাঁটাগুলিতে রক্তের তৃষ্ণা, তার শিরশিরে পাতার স্পর্শে সর্বগ্রাসী ক্ষুধা। ওপরে শরতের রোদ তীব্র তীক্ষ্ণ হয়ে আমার মাথার ভেতরে বিঁধতে লাগলো। আমার চোখের দৃষ্টি হয়ে আসতে লাগলো ঝাপসা। 2 হাতে জঙ্গল ঠেলে আমি এগোতে লাগলাম, কিন্তু বৃথা। এ বনের শেষ নেই। এর ভেতর থেকে কোনো দিন লোকালয়ে যাবার পথ খুঁজে পাবো না আমি। মাথা উঁচু করে জগৎটাকে দেখবার চেষ্টা করলাম, কিন্তু চারপাশের উঁচু নিচু অসমতল জমির ওপরে আমার অভিশপ্ত প্রেম ছাড়া আর কিচ্ছু নেই, কোনো কিছুর চিহ্নই নেই। প্রাণপণে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু জঙ্গল ভেঙে ভেঙে আমার সমস্ত শক্তিই যেন নিঃশেষিত হয়ে গেছে। সামনে এগোবার চেষ্টা করে বার কয়েক হুমড়ি খেয়ে পড়ে গেলাম। এক পায়ের জুতো কোথায় ছিটকে চলে গেল। টের পেলাম পকেট থেকে পড়ে গেল মানিব্যাগটা, কিন্তু সেগুলো খুঁজবার অবস্থা নয়। বেরুতে হবে, যেমন করেই হোক বেরুতে হবে। মনে হতে লাগলো, কোথায়, কত দূরে আমার কলকাতা, তার বাড়িঘর, তার ট্রাম, বাস, তার সুন্দর স্বাভাবিক জীবন। আজ এই বনতুলসীর জঙ্গলের ভেতরে আমি মরে যাচ্ছি। কেউ আর কোনো দিন আমায় খুঁজে পাবে না। অসহায় গলায় বার কয়েক চেঁচিয়ে উঠলাম, কিন্তু কে সাড়া দেবে? সেই আদিগন্ধ মাঠের ভিতরে আমার অবরুদ্ধ আর্তনাদ শুনবে কে? কোনো আশা নেই, কোনো উপায় নেই। হয় এখানে দম আটকে মরে যাব, নইলে সাপে কামড়াবে। আশেপাশে বাঘ থাকাও অসম্ভব নয়। আর একবার শেষ শক্তিতে এগোবার চেষ্টা করেই এক রাশ গাছের সঙ্গে পা জড়িয়ে আমিও পড়ে গেলাম। বনতুলসীরা সাপের মতো কিলবিল করে আমাকে আঁকড়ে ধরল। জ্ঞানটা সম্পূর্ণ লোপ হয়ে যাবার আগে মনে হলো এইখানে মরে যাব আমি। পচে গলে আমার দেহটা এখানকার মাটিতে মিশে যাবে। তারপর আমার শরীরের সারে এখানে মাথা তুলবে আরও সতেজ, আরও নিষ্ঠুর, আরও এক রাশ বনতুলসী। নিশ্চিহ্ন করে ওরা আমাকে গ্রাস করবে, আত্মসাৎ করে নেবে। কিন্তু জঙ্গলের বাইরে আমার টুপিটা কুড়িয়ে পেয়েছিল বলেই অজ্ঞান অবস্থায় সে যাত্রা আমাকে উদ্ধার করতে পেরেছিল সুধীর, রক্ষা করতে পেরেছিল আমার নায়িকার সেই উর্ণনাভ প্রেম থেকে। তাই তোমাকে বলছিলাম, তবু আমাদের কলকাতাই ভালো, আর ভালো মানুষের প্রেম।
যেখানে তুমি না থাকো, সৃষ্টির স্বাক্ষর সন্তানের মধ্য দিয়ে তুমি বেঁচে থাকবে। প্রকৃতির মতো মানুষের পৃথিবী, সেখানে নিষ্ঠুর আলিঙ্গনে নিজের ভেতর তোমাকে একেবারে অবলুপ্ত করে নেবে না। আজকের গল্পটি কেমন লাগলো, তোমার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। গল্পটি ভালো লাগলে শেয়ার করে দিও পরিচিত এবং প্রিয়জনদের মধ্যে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং অপেক্ষা করো পরবর্তী গল্পের জন্যে। অনেক ধন্যবাদ।